থেকে শেষ দিন আর এই হিয়ারিং শেষের পরই নতুন আতঙ্ক বেহালায় একটা নতুন ফর্ম বিলি করা হচ্ছে। বাংলায় লেখা এই ফর্ম বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এই ফর্মে আতঙ্ক ছড়িয়েছে। কেন এই ফর্ম, কি রয়েছে এই ফর্মে? আতঙ্ক ছড়িয়েছে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এই ফর্ম বিলি ঘিরে আতঙ্ক। ফের ভুতুরে ফর্মে ভয়, হিয়ারিং শেষের পরই নতুন করে আতঙ্ক বেহালায় একটা রহস্যময় ফর্ম বিলি করা হচ্ছে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এই ফর্ম বিলি করা হচ্ছে। ফর্মে জেলা শাসক বা কমিশনের কোনো উল্লেখ নেই। বিএলওদের মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় এই ফর্ম বিলি করা হচ্ছে। বাংলায় লেখা এই ফর্ম এবং এই ফর্মে নির্বাচন কমিশন বা জেলা শাসকের সরকারি কোনো উল্লেখ নেই, আর তাতেই সন্দেহ বাড়ছে ভোটারদের। আমাকে ফোন করা হয়েছে, বিএলএফ মেয়েটা আমাকে ফোন করেছে, আমি গেছি ওনার বাড়িতে, যেতে আমাকে এই ফর্মটা দিয়েছে। আমি এত বছর, এটা আমার বাবার বাড়ি, আমি এখানে আছি, আমার মেয়েকে মানুষ করেছি, রক্ষিণীতে আমার মেয়ে পড়তো, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন এই বয়সে আমাকে কেন নিয়ে টানাটানি হচ্ছে? আমি কাউন্সিলরের কাছে এসেছি, কাউন্সিলর বলছে এটা আপনি সই করবেন না। মনে হচ্ছে দেখে যে আমি এত বছর যে ভোটটা দিলাম তার কি কোনো ইয়ে নেই? দেশের নাগরিক নয় আমি? দেখুন, এই ফর্মটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে এখানে নির্বাচন কমিশনের কোনো নাম উল্লেখ নেই। আপনি যদি 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করেন আপনি দেখবেন যে হয়তো আমি নিজেই হয়তো ডিক্লেয়ার করছি যে আমি কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার নই, আমি নতুনভাবে আবেদন করতে চাইছি, আমার কোনো ডকুমেন্ট নেই। তাই যদিও ফর্মটা বাংলায়, কিন্তু অবুঝ মানুষ যখন বিএলওদের থ্রুতে এই ফর্মটা পাবে তারা হয়তো তাদেরকে ভরসা করে যদি ফর্মটা সই করে দেয়, আমার মনে হয় যে একটা গভীর চক্রান্ত চলছে। হিয়ারিং তো হয়ে গেছে, তারপরে এই ফর্মটা এসে উপস্থিত হচ্ছে, মানুষ বিভ্রান্ত। 48 পার্টে আমাদের যে বিএলও আছে কিছু লোককে কিছু ফর্ম বাংলাতে ফর্ম দিয়েছে, এবং ফর্মটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলছে যে 5 জনের নাম দিয়ে উনি কোথায় থাকেন না থাকেন দিয়ে আর একটা ডিক্লারেশন দিতে হচ্ছে, যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে। ওনার ওখানে লেখা আছে আমাদের কোনো জায়গায় কোনো ভোটের নাম নেই, 2026 সালে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের যেন নামটা তোলা হয়, এইটা ফর্মেট দিচ্ছে, এটা আমাদের বিএলওরা দিচ্ছে। তো এর মধ্যে 4-5 জন লোক এসে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা তারপর থেকে খোঁজখবর নিয়ে দেখেছি এইটা ব্রেক, এইটা করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, মানুষের নামটা কেটে দেওয়ার চক্রান্ত আর একটা নতুন করে করছে এটা। নির্বাচন কমিশনের নির্ধারিত শুনানির দিন শেষ হয়ে যাওয়ার পরেও সমস্যা কাটছে না। এবার জল্পনা বাংলায় লেখা ফর্ম ঘিরে। বিএলওদের মাধ্যমে বিলি করা হচ্ছে সেই ফর্ম, আর এই ফর্ম ঘিরেই নতুন আতঙ্ক বেহালায়। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বিধানসভা অধিবেশনের আজই ছিল শেষ দিন। হাওড়া পুরসভার ওয়ার্ড বাড়ানোর প্রস্তাব, হাওড়া পুর আইনে সংশোধনী বিল পেশ রাজ্যে। আবির রয়েছে, আরো জানাবে আবির। দেখো, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোরই উদ্যোগ নিল হচ্ছে রাজ্য সরকার। নতুন প্রশাসনিক পরিকাঠামোর আওতায় পুরসভার সঙ্গে আরো 16টি ওয়ার্ডকে যুক্ত করার প্রস্তাব আনা হলো হচ্ছে বিধানসভায়, এবং এই মর্মে হাওড়া পুর আইনে সংশোধনী বিল পেশ করা হয়েছে একটু আগেই, এবং সেই সংক্রান্ত বিষয়ে আলোচনাও চলছে। বিধানসভা সচিবালয় সূত্রে যেটা জানা যাচ্ছে, বর্তমানে হাওড়া পুরসভায় মোট 50টি ওয়ার্ড রয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়াবে হচ্ছে 63টি। 2018 সাল থেকে হাওড়া পুর নিগমের ভোট আটকে রয়েছে নানা আইনি জটিলতায়। শেষবার হাওড়া পুরসভার ভোট হয়েছিল 2013 সালে। 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, এবং সেই সময় বালি পুরসভার 35টি ওয়ার্ডকে ভেঙে 16টি ওয়ার্ড তৈরি করে তা জুড়ে দেওয়া হয়েছিল হাওড়া পুরসভায়। কিন্তু 2021 সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় হাওড়া পুরসভার সংশোধনী বিল এনে আবারও বালি এবং হাওড়াকে পৃথক করে দেওয়া হয়। এই যে নতুন করে 16টি ওয়ার্ড বৃদ্ধি করা হচ্ছে, রাজ্যের নগরায়ণ দপ্তরের বক্তব্য, জনবিন্যাস এবং মানুষের সুবিধার জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই বিলটি পাশ হয়ে আসলে হাওড়া পুরসভার ভোট করানো অত্যন্ত দ্রুত হতে পারে, এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী। আক্তার আলীর আইনজীবী আসেননি, তাই আইনজীবীর অনুপস্থিতিতে হলো না আত্মসমর্পণ।
আক্তার আলী আজ তিনি আত্মসমর্পণ করতে এসেছিলেন। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার, তার নামে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজ তিনি আত্মসমর্পণ করতে এসেছিলেন, কিন্তু আত্মসমর্পণ করতে পারলেন না আইনজীবীর অনুপস্থিতিতে। করেছিল ফেব্রুয়ারি 2021 সালের, এটা 2020 সালে আমার দাদা অসুস্থ ছিলেন, ভেন্টিলেটরে ভর্তি হয়েছিলেন। একটা প্রাইভেট নার্সিংহোমে ভেন্টিলেটরে ভর্তি হলে পার ডে 25 থেকে 30 হাজার টাকা খরচা। তখন যদি আমি কারো কাছ থেকে ধার নিয়ে থাকি আর ধার যদি শোধ করে থাকি, তাহলে আমার অন্যায় কোথায়? তাও দাদাকে বাঁচাতে পারিনি, উনি মারা গেলেন। আপনাকে কি কোথাও ওইভাবে সেটা আমি কমেন্ট করতে পারছি না। আমি কমেন্ট করতে পারছি না কেন? আমি এখন কি পজিশনে পড়ে আছি আপনাদের থেকে বেটার কেউ বলতে পারবে না। ইউ আর দ্য বেস্ট জাজ, ইউ আর দ্য বেস্ট জাজ। আপনাকে ফাঁসানো হ্যাঁ, এটাও হতে পারে ওরা জামিন পাচ্ছে না, আমি কমপ্লেনেন্ট ছিলাম। আমাকে যদি ফাঁসিয়ে আমাকে করে দেয়, তাহলে একই সেকশন দেখুন, তাহলে একই সেকশন আমাকেও দেওয়া হলো। শশীকান্ত তিওয়ারিকেও তো ওর বেল হয়ে গেছে, একই সেকশন। আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী, আইনজীবীর অনুপস্থিতিতে হলো না আত্মসমর্পণ। আত্মসমর্পণ করতেই আদালতে এসে দাবি আক্তারের, বিচারকের কাছে আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না আক্তার আলী। অমিত রয়েছে সঙ্গে। অমিত, কি কারণে তিনি আত্মসমর্পণ করতে পারলেন না? এমনি দাদাকে নিয়ে দাদা আমার হেল্প করছেন, তাও মানে এইসব ক্ষেত্রে কেউ আসতে চায়, উনিও ভয় করছেন, ভয় যে করছেন না। এই মুহূর্তের খবর আপনাদের জানাচ্ছি। আক্তার আলী আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার, তিনি আত্মসমর্পণ করতে এসেছিলেন, কিন্তু আত্মসমর্পণ করতে পারলেন না। বিচারকের অনুপস্থিতিতে হলো না আইনজীবীর অনুপস্থিতিতে হলো না আত্মসমর্পণ। আত্মসমর্পণ করতেই আদালতে দাবি আক্তারের, বিচারকের কাছে আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না আক্তার। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কি খবর পাচ্ছ? কেন আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী? দেখো, আত্মসমর্পণ করার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে, সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো না। অর্থাৎ আক্তার আলী তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আলিপুর বিশেষ সিবিআই আদালতে তিনি এলেন, কিন্তু তার আইনজীবী তার সঙ্গে আসেননি, এবং তার আইনজীবী না আসার কারণে তার হয়ে আদালতের কাছে বা বিচারকের কাছে কোনো কুটা বা তিনি আত্মসমর্পণ করতে চান, এই ধরনের কোনো আবেদন তিনি জমা করতে পারলেন না। এই কারণে তিনি আজকে আত্মসমর্পণ করতে পারলেন না, এবং তিনি ফিরে যাচ্ছেন। এবং তিনি বারবার তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, তার আইনজীবীর সঙ্গে তিনি যোগাযোগ করে উঠতে পারলেন না। অমিত, আত্মসমর্পণ করতে এলেন না আক্তার আলী, তার আইনজীবীর সঙ্গে সলা পরামর্শ না করেই তিনি চলে এলেন, তার আইনজীবী এলেন না, এটা কতটা সম্ভব? দেখো, তিনি যেটা ক্যামেরার সামনে বা আমাদের নিউজ 18 বাংলা ক্যামেরার সামনে তিনি দাবি করছেন যে আজকে সকালে তার আইনজীবীর সঙ্গে তার কথা হয়, তার আইনজীবী থেকে জানান যে হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে তার বিরুদ্ধে যেতে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বা হাসপাতাল থেকে ছুটি পেলে তিনি যেতে সরাসরি আলিপুর কোর্টে যান এবং সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু তার আইনজীবীর তরফে কোনো রকম পুটার বা কোনো রকম আবেদন কিন্তু আজকে আলিপুর বিশেষ সিবিআই আদালতের কাছে কোনো জমা পড়েনি। সকাল 8:30 থেকে আজকে কোর্ট বসেছিল এবং সকাল প্রায় বেলা 1টা পর্যন্ত বিচারক এজলাসে ছিলেন। এমনকি কোর্টের কিন্তু কোর্টের কাজকর্ম, দৈনিক যে কাজকর্ম বা বিচার প্রক্রিয়ার কাছে সেগুলো চলছিল। সেই সময়ের মধ্যে কিন্তু আক্তার আলীর তরফে তার আইনজীবী কোনো কুটা বা কোনো আবেদন আজকে আদালতে তার জমা দেননি, এবং সেই কুটা বা আবেদন জমা না পড়ার কারণেই আক্তার আলী প্রায় 1:45 নাগাদ থেকে আদালতে আসেন। কিন্তু সেই সময় এরপর তাহলে কি করবেন আক্তার আলী? দেখুন, তিনি যেটা বলছেন, যেহেতু তার এগেন্সটে যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে আছে, এবার তিনি যেহেতু হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়েছেন, আত্মসমর্পণ করতে এসেছিলেন কিন্তু করতে পারলেন না। তাকে যদি সিবিআই গ্রেপ্তার করে নিয়ে আসে, তিনি সিবিআই যে গ্রেপ্তার করে নিয়ে আসে, তাহলে তিনি সিবিআই কোর্টে আসবেন। না হলে তিনি আগামী সোমবার, অর্থাৎ পরশু দিন সোমবার দিন তিনি আবারও আদালতে আসবেন। এর মধ্যে থেকে তাহলে সিবিআই অ্যারেস্ট করতে পারে? দেখো, সিবিআইয়ের তরফেও কিন্তু আইনি পরামর্শ নেওয়া হচ্ছিল, কারণ সিবিআইয়ের তরফে যে বিষয়টি সকালেও আমরা যেটা জানতে পেরেছিলাম যে যেহেতু আক্তার আলী চিকিৎসাধীন ছিলেন, সেক্ষেত্রে হাসপাতাল থেকে তার সরাসরি গ্রেপ্তার করার বিষয়ে কিছুটা হলো মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠতে পারছে সিবিআই মনে করছে। সেক্ষেত্রে সিবিআই আইনি পরামর্শ নিচ্ছিলেন যে সহজ অ্যারেস্ট তারা করতে পারেন বা আদালতের কাছে অনুমতি নিয়ে সেখানে হয়তো নজরদারিতে রাখতে পারেন। কিন্তু এই যে সিবিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আক্তার আলী নিজেই হাসপাতাল থেকে তিনি ডিসচার্জ হয় বা ছুটি নিয়ে বা ছাড়া পেয়ে সরাসরি আদালতে আসেন, কিন্তু তার আইনজীবী সঙ্গে না থাকে বা তার আইনজীবী সঙ্গে ছিলেন না, এবং সেই কারণেই তিনি আত্মসমর্পণ করতে পারলেন না। পরবর্তীতে কি হয় সেটাই দেখা।